চলো ম্যাড স্টুডেন্ট, আমরা একাদশ শ্রেণীর কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি আমরা প্রথমে কবিতা সম্পর্কে প্রথমে নোট ডাউন করে নেই। প্লিজ লিখবে, পরপর স্টার দিয়ে তথ্যগুলি জাস্ট আমরা নোট ডাউন করবো আর কি। একটু তথ্য, একটু তাৎপর্য, কারণ অনেক ক্ষেত্রে এই কোশ্চেন ডিরেক্ট কোশ্চেন হবে, কখনো কিছু তাৎপর্য ধর্মী কোশ্চেন হবে। ফলে যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেল একটু হলেও ওর হায়ার স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে আর কি, আমরা সেই রেসপেক্টেই আনসারগুলি লিখবো আর কি। লেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলি হলো, কবি মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সেগুলি হলো, এক নম্বর হচ্ছে বিদ্যাসাগর, সেকেন্ড হচ্ছে করুণার সিন্ধু। বিদ্যাসাগর করুণার সিন্ধু, বিদ্যাসাগর করুণা সিন্ধু, সব পরপর 1 2 3 করে। বিদ্যাসাগর করুণা সিন্ধু, দীনবন্ধু, হিমাদ্রি, গিরিশ। এর 5টি বিশেষণ আমরা পাচ্ছি আর কি। বিদ্যাসাগর, করুণা সিন্ধু, দীনবন্ধু, হিমাদ্রি এবং গিরিশ। অর্থাৎ কবিতায় কবি বিদ্যাসাগর সম্পর্কে মোট 5টি বিশেষণ ইউজ করেছেন আর কি। চলো পরে তথ্যে আসছি। আলোচ্য কবিতাটি একটি সনেট জাতীয় রচনা। আলোচ্য কবিতাটি একটি সনেট জাতীয় রচনা। আলোচ্য কবিতাটি একটি সনেট জাতীয় রচনা। চলো পরের তথ্যে ফিরছি। আমরা লিখবে করুণার সিন্ধু, এটা শব্দার্থ আর কি। করুণার সিন্ধু, করুণার সিন্ধু লিখে একটি স্পেস দাও, দিয়ে লিখবে সিন্ধুর মতোই, সিন্ধুর সমুদ্রের মতোই সর্বগ্রাসী ও অপ্রতিরোধ্য, বিদ্যাসাগরের করুণা। অপ্রতিরোধ্য বিদ্যাসাগরের করুণা। বিদ্যাসাগরের করুণা। পরের তথ্যে আসছি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী।
হয়েছে, স্পেস দিয়ে লিখবো। কিঙ্করি শব্দটির অর্থ দাসী। কিঙ্করি শব্দটির অর্থ হচ্ছে দাসী। কিঙ্করি শব্দটির অর্থ দাসী। বিমলা শব্দের অর্থ মালিন্যহীন। বিমলা শব্দের অর্থ মালিন্যহীন। পূর্ণচ্ছেদ দিয়ে নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে, নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে ঢাল বেয়ে, নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে, নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে ঢাল বেয়ে সমতলে নেমে আসে। ঢাল বেয়ে সমতলে নেমে আসে। কমা দিয়ে দেখে মনে হয়, দেখে মনে হয় সে যেন পর্বতের দাসী। দেখে মনে হয় সে যেন পর্বতের দাসী। পরের তথ্যে আসছি। সনেট কাকে বলে? পরের তথ্যে পেয়েছি সনেট কাকে বলে। এটা সাহিত্যের রূপনীতির ক্ষেত্রে কাজে আসবে, আমরা প্রাসঙ্গিকভাবে জেনে রাখি। সনেট কাকে বলে লিখবে, একটিমাত্র অখণ্ড, একটিমাত্র অখণ্ড ভাব কল্পনা যখন, একটিমাত্র অখণ্ড ভাব কল্পনা যখন 14 বা 18 অক্ষর, 14 বা 18 অক্ষর সমন্বিত, 14 বা 18 অক্ষর সমন্বিত 14টি পংক্তিতে, 14 বা 18 অক্ষর সমন্বিত 14টি পংক্তিতে একটি বিশেষ ছন্দ রীতিতে, একটি বিশেষ ছন্দ রীতিতে প্রকাশিত হয়, একটি বিশেষ ছন্দ রীতিতে প্রকাশিত হয়, তখন তাকে বলে সনেট। আবার বলছি, মিলিয়ে নিও। একটিমাত্র অখণ্ড ভাব কল্পনা যখন 14 বা 18 অক্ষর সমন্বিত 14টি পংক্তিতে একটি বিশেষ ছন্দ রীতিতে, একটি বিশেষ ছন্দ রীতিতে প্রকাশিত হয়, তখন তাকে বলে সনেট। তখন তাকে বলে সনেট। বাংলা ভাষায়, বাংলা ভাষায় প্রথম সনেট, বাংলা ভাষায় প্রথম সনেট বঙ্গভাষা, বাংলা ভাষায় প্রথম সনেট বঙ্গভাষা, রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় প্রথম সনেট বঙ্গভাষা, রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। চলো পরের তথ্যে পেয়েছি আমরা। লিখব করুণার সিন্ধু, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু তুমি সেই জানে সেই জানে মনে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এটা কবিতার লাইন আমরা নোট ডাউন করে নিলাম, স্পেস দিয়ে লিখব, যে দরিদ্র, যে দরিদ্র
যে দরিদ্র সাহায্য প্রার্থী হয়, যে দরিদ্র মানে যে পুয়ার ম্যান আর কি, যে দরিদ্র সাহায্য প্রার্থী হয় তাকেই দীন বলে। যে দরিদ্র সাহায্য প্রার্থী হয় তাকেই দীন দন্তান্ন দীন বলে। করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, তারপরে কি? এটা বইয়ের লাইন। দিন যে দিনের বন্ধু, কবিতার মধ্যে আছে। করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। ওটা রেসপেক্ট আমি ব্যাখ্যায় আসছি আর কি। তাহলে বললাম কি, যে দরিদ্র সাহায্য প্রার্থী হয়, যে দরিদ্র সাহায্য প্রার্থী হয় তাকেই দীন বলে। মধুসূদন এখানে, মধুসূদন এখানে ঈশ্বরচন্দ্রের সাহায্য প্রার্থী। মধুসূদন এখানে ঈশ্বরচন্দ্রের সাহায্য প্রার্থী, তাই তিনি দীন। মধুসূদন এখানে ঈশ্বরচন্দ্রের সাহায্য প্রার্থী, তাই তিনি দীন। অর্থাৎ এখানে দীন কে আসলে কবি মধুসূদন নিজেই দীন। দিন যে বললো, দিন যে, তারপর দিনের বন্ধু। দিনের বন্ধু বলতে এখানে আসলে বিদ্যাসাগর, মানে দরিদ্রের বন্ধু আর কি। মানে নট অনলি মধুসূদন বাট অলসো এভরি ওয়ান আর কি, এভরি পুয়ার ম্যান। অর্থাৎ শুধু মধুসূদনকে তিনি সাহায্য করেননি, সমস্ত গরিব মানুষদের তিনি সাহায্যের হাত, গরিব মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তাহলে এখানে এই কবিতায় দিন হচ্ছে মধুসূদন আর দিনের বন্ধু হচ্ছে বিদ্যাসাগর। এই ছোট ছোট জায়গাগুলো আমরা বুঝবো আর কি। আচ্ছা, ওই সঙ্গেই একটু লিখি আমরা, প্রত্যেকটা স্টার দিয়ে দিয়ে লিখবো এই কবিতার রেসপেক্টে, এই চরণের রেসপেক্টে। এখানে দিনের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অর্থাৎ এই চরণে দিনের বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক তারপরের পয়েন্টটা লিখবো, করুণা সিন্ধু বলা হয়েছে। এই যে করুণা সিন্ধু তুমি, অর্থাৎ তুমি বলতে কে? মধুসূদন, এই বিদ্যাসাগর নিজেই। তাহলে মধুসূদন বলছেন যে করুণা সিন্ধু বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। করুণা সিন্ধু বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরিষ্কার বলে দিচ্ছেন করুণা সিন্ধু তুমি, অর্থাৎ। দিনের বন্ধু, হ্যাঁ বলো গো। দিনের বন্ধু কাকে? দিনের বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দিনের বন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। করুণা সিন্ধু, এটাও তো ঈশ্বরচন্দ্র। আর করুণা সিন্ধু হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবিতাটি পড়তে হবে, পড়লে বুঝতে পারবে। কারণ কবি মধুসূদন বলছেন করুণা সিন্ধু তুমি, তুমি কে? অবশ্যই বিদ্যাসাগর। বিদ্যাসাগরকে সম্বোধন করে বলছেন, ঠিক আছে। তারপরে বলছে তো সেই জানে মনে, অর্থাৎ সেই ব্যক্তি একমাত্র মনে জানে কে, যে আসলে দরিদ্র, যে আসলে বিদ্যাসাগরের কাছে সাহায্য পেয়েছে। অর্থাৎ যে দরিদ্র ব্যক্তি, যে পুয়ার ম্যান বিদ্যাসাগরের শরণাপন্ন হয়েছিলেন, একমাত্র তিনি জানেন যে বিদ্যাসাগর কত মহান, কত দয়ালু। এই যে বিষয়টি, তাই বলছে সেই জানে মনে, কে এসে জানে? একমাত্র যে দরিদ্র, মানে সেই কি বলাতে পারে, যে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, আশু বিষে দংশে নিজারে। মানে কি, আমি এই রেসপেক্টে বলছি আর কি, যে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, আশু বিষে দংশে নিজারে। পসিবল এসবি? কি? আমি এত সময় কি বললাম? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কি জানি না, প্রয়োজনে প্লিজ চেঞ্জ করো। অর্থাৎ এই চরণটি বোঝানোর রেসপেক্টে আমি একটা কথা এক্সাম্পল স্বরূপ নিয়ে আসলাম, উপমা স্বরূপ, যে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, আশু বিষে দংশে নিজারে। ক্লিয়ার?
বলো, এনিওয়ান, কে বলতে পারে এই যে কথাটির আসলে ইনার মিনিং? ওই আমি খুঁজেই পাই না বইয়ের মধ্যে নাই, বোকা মেয়ে। দিন আর সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু, এইটার ব্যাখ্যা করতে গিয়ে পাশাপাশি আমি প্রাসঙ্গিকভাবে আনছি কথাটি। অর্থাৎ ওই কথাটি বুঝতে পারলে এই কথাটি ভালো বোঝা যাবে। জাস্ট এটা আমার মানে পর্যবেক্ষণ বা বিশ্লেষণের মানে খাতিরে আনছি আমি। করবি মিনিং কি? হ্যাঁ স্যার, ওইটা মানে এই মানে কি বলবো, দারিদ্রতার যে যন্ত্রণাটা সেই বুঝবে যে কিনা এটা উপভোগ করেছে, সেটাই বোঝানো হয়েছে। আর আমি যে কথাটা বললাম এর মানে যেটা বলার চেষ্টা করলাম এর মানে ধরতে পেরেছো? সে মানে বলছি ওই বলবো ঈশ্বরচন্দ্র কি সে সময় বিদেশে গেছিলেন, সেই সময়কার ওই করোনা অবস্থা বোঝাতে গিয়ে বোঝানো হয়েছে লাইনটা। না গো, আমি বলছি কি বললাম যে কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, আশু বিষে দংশে নিজারে। অর্থাৎ বিষধর পোকা বা বিষধর সর্প তার আঘাত যে না খেয়েছে সেটা বুঝবে না যে তার যন্ত্রণাটা কি। আমার কথা বলতে পারছি এবারে? অর্থাৎ বিষধর পোকার কামড়ে যে যন্ত্রণা সে একমাত্র সেই বোঝে যার যে কামড়টা খেয়েছে আর কি। তা ব্যাপারটা ঠিক সেরকমই। বিদ্যাসাগর কত বড় মহাত্মা, কত বড় দয়ালু, এটা একমাত্র সেই জানে যে কত দরিদ্র ব্যক্তি তার শরণাপন্ন হয়েছে, তার সাহায্য প্রার্থী হয়েছে আর কি। এই ব্যাপারটা আমি বলছেন। হয়েছে? চলো একটু আমরা তাৎপর্য লিখেছি চরণটির। লেখো, যারা বিদ্যাসাগরের করুণা লাভ করেছেন, অর্থাৎ এই দুটি লাইনের আমি তাৎপর্য বলে দিচ্ছি আর কি। যারা বিদ্যাসাগরের করুণা লাভ করেছেন তারাই তাঁকে, যারা বিদ্যাসাগরের করুণা লাভ করেছেন তারাই তাঁকে করুণা সিন্ধু বলে জানেন, তারাই তাঁকে করুণার সিন্ধু বলে জানেন। পূর্ণচ্ছেদ দিয়ে বাল্য বিধবাদের জন্য তাঁর করুণা, বাল্য বিধবাদের জন্য তাঁর করুণা সমগ্র বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল। বাল্য বিধবাদের জন্য তাঁর করুণা সমগ্র বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল এবং তিনি সর্ববাধা অতিক্রম করে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বলে প্রতিষ্ঠা করেছিলেন। বিধবা বিবাহ শাস্ত্রসম্মত বলে প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে এই লাইনগুলি এসছে আর কি। আমি একটু অ্যানালিসিস করে দিলাম, যদিও আমাদের এমসিকিউ প্যাটার্নে প্রয়োজন নেই এতটা, কিন্তু বিষয়টি বোঝার জন্য একটু ডিকটেট করলাম। তাহলে এই লাইনটা দিয়ে যদি কোনো এমসিকিউ কোশ্চেন একটু ইনার মিনিং তারপর ধর্মীয় কোশ্চেন হয়, আমাদের অপশন চয়েস করতে ভুল হবে না। চলো নেক্সট, মানে পরের তথ্যে ফিরি। লেখো, উজ্জ্বল জগতে, বইয়ের চরণ আর কি, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হয়েছে? চলো আমরা স্পেস দিয়ে একটু ব্যাখ্যায় আসি। লিখবো, আলোচ্য চরণটি
কবি মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন। আলোচ্য চরণটি কবি মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন। তাহলে কি বলেছেন ব্যাপারটা লেখো আর কি। দেখেন বলছে যে উজ্জ্বল জগতে, জগতে উজ্জ্বল কি হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। ব্যাপারটা তাৎপর্য এটাই লেখো। আমি ব্যাখ্যায় আর বের পরে তবু একটু নোট ডাউন করিয়ে নেই। লিখবে কবি মধুসূদন এ কবিতায় বিদ্যাসাগরের ব্যক্তিত্বের তুলনা করেছেন। বিদ্যাসাগরের ব্যক্তিত্বের তুলনা করেছেন স্বর্ণকান্তিময় হিমালয়ের সঙ্গে। বিদ্যাসাগরের ব্যক্তিত্বের তুলনা করেছেন স্বর্ণকান্তিময় হিমালয়ের সঙ্গে। বিদ্যাসাগরের ব্যক্তিত্বের তুলনা করেছেন স্বর্ণকান্তিময় হিমালয়ের সঙ্গে। পূর্ণচ্ছেদ দিয়ে হিমালয় যেমন তার দীপ্তি, হিমালয় যেমন তার দীপ্তি দিকে পয়তায় রশ্মিকার দীপ্তি অম্লান ভাবে ছড়িয়ে দেয়। হিমালয় যেমন তার দীপ্তি অম্লান ভাবে ছড়িয়ে দেয়, বিদ্যাসাগরের ব্যক্তিত্ব তেমনি কখনো ম্লান হয় না। বিদ্যাসাগরের ব্যক্তিত্ব তেমনি কখনো ম্লান হয় না। সূর্য কিরণ সম্পাতে সূর্য কিরণ সম্পাতে হিমালয়কে সোনার মতো উজ্জ্বল দেখায়। সূর্য কিরণ সম্পাতে হিমালয়কে সোনার মতো উজ্জ্বল দেখায়। সূর্য কিরণ সম্পাতে হিমালয়কে সোনার মতো উজ্জ্বল দেখায়। পূর্ণচ্ছেদ বিদ্যাসাগরের ব্যক্তিত্ব সেই স্বর্ণ বর্ণের মতোই। চির অমলিন। বিদ্যাসাগরের ব্যক্তিত্ব সেই স্বর্ণ বর্ণের মতোই চির অমলিন। পূর্ণচ্ছেদ দিয়ে তার চাঁদ দেবে। তার ওপর করুণার অম্লান কিরণ, বিকিরিত হয়ে তা চির উজ্জ্বল হয়ে থাকে। করুণার অম্লান কিরণ বিকিরিত হয়ে তা চির উজ্জ্বল হয়ে থাকে। পূর্ণচ্ছেদ পাহাড়ের সেই অমিত কান্তির মাঝে, সবাই যেমন আশ্রয় প্রত্যাশা করে। পাহাড়ের সেই অমিত কান্তির মাঝে সবাই যেমন আশ্রয় প্রত্যাশা করে, বিদ্যাসাগরের অমিত ব্যক্তিত্বের কাছেও প্রত্যেকে মাথা নত করে।
বিদ্যাসাগরের অমিত ব্যক্তিত্বের কাছেও প্রত্যেকে মাথা নত করে। হলো তাৎপর্য আমরা ব্যাখ্যা করার চেষ্টা রাখলাম। চলো পরের তথ্যে আসছি, পরের কবিতার লাইন। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। চলো আমরা ব্যাখ্যায় আসি। এখানে গিরিশ বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এখানে গিরিশ বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তবে শব্দটির শাব্দিক অর্থ গিরির ঈশ, দীর্ঘ তালব্য ঈশ, গিরির ঈশ, দীর্ঘ তালব্য ঈশ, গিরির ঈশ অর্থাৎ হিমালয়। তবে শব্দটির, আমি বানিয়ে বলছি গো, তবে শব্দটির শাব্দিক অর্থ গিরির ঈশ অর্থাৎ হিমালয়। গিরির ঈশ, দীর্ঘ তালব্য ঈশ বানানটা, গিরির ঈশ অর্থাৎ হিমালয়। পরে আমরা এটার ইনার মিনিং নেব আর কি, তাৎপর্য নেব। লেখো, হিমালয় পর্বত যেমন সুউচ্চ তেমনি বিশাল। হিমালয় পর্বত যেমন সুউচ্চ তেমনি বিশাল আকৃতির। হিমালয় পর্বত যেমন সুউচ্চ তেমনি বিশাল আকৃতির। দিয়ে তাকে ভেদ করে কখনো বাইরের কোন শত্রু, তাকে ভেদ করে কখনো বাইরের কোন শত্রু দেশের কোনো ক্ষতি করতে পারে না। বাইরে কোনো শত্রু দেশের কোনো ক্ষতি করতে পারে না। ঠিক তেমনি ঈশ্বরচন্দ্রের আশ্রয় যারা থাকেন, তাদের কখনো কোনো ক্ষতি হয় না। পূর্ণচ্ছেদ দাঁড়িয়ে দিয়ে বা পূর্ণচ্ছেদ দিয়ে, চিরকালই তারা ন্যায়ের আশ্রয়ে, চিরকালই তারা ন্যায়ের আশ্রয়ে থাকে, কখনো নিরাশ্রয় হয় না। চিরকালই তারা ন্যায়ের আশ্রয়ে থাকে, কখনো নিরাশ্রয় হয় না। ন্যায়ের আশ্রয়ে থাকে, কখনো নিরাশ্রয় হয় না। জানি হিমালয় পর্বতমালার উপরে
হিমালয়ে পর্বতমালার উপরে মহাদেবের অধিষ্ঠান। হিমালয়ে পর্বতমালার উপরে মহাদেবের অধিষ্ঠান, তিনি সবকিছুর নিয়ন্তা, তিনি সবকিছুর নিয়ন্তা। তাই কবি এখানে গিরিশের সঙ্গে ঈশ্বরচন্দ্রের তুলনা করেছেন। তিনি সবকিছু নিয়ন্তা, তাই কবি এখানে গিরিশের সঙ্গে ঈশ্বরচন্দ্রের তুলনা করেছেন। চলো আমরা পরের তথ্যে আসি। লিখবে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। গিরিশ বইয়ের চরণ দেখো পরপর আছে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। চলো আমরা ব্যাখ্যায় আসি আর কি। লিখবো, এখানে গিরিশের সুখ সদন বলতে, গিরিশের সুখ সদন বলতে বিদ্যাসাগরের সাহচর্য, গিরিশের সুখ সদন বলতে বিদ্যাসাগরের সাহচর্য ও সান্নিধ্য বোঝানো হয়েছে। বিদ্যাসাগরের সাহচর্য ও সান্নিধ্য বোঝানো হয়েছে। জানি সেখানে গেলে তৃষ্ণার জল, অমৃত ফল স্বরূপ খাদ্য। তৃষ্ণার জল, অমৃত ফল স্বরূপ খাদ্য, মানসিক সৌরভের মতো প্রশান্তি। ফলস্বরূপ খাদ্য। তৃষ্ণার জল, অমৃত ফল স্বরূপ খাদ্য, তারপর মানসিক সৌরভের মতো প্রশান্তি। তপ্ত তাপ নিবারণী। সুশীতল ছায়া। ক্লান্তি ও শ্রান্তি। বিনাশী। সুশীতল ছায়া, ক্লান্তি ও শ্রান্তি বিনাশী নিদ্রার মতো। নিদ্রার মতো তাঁর সেবাও পাওয়া যায়। আসলে তাঁর সেবা, চাপ দেবে, আসলে তাঁর সেবা ও উপদেশ, স্নেহ ও করুণা।
দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে আশ্রয় দান করত, দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে আশ্রয় দান করত। তার সেবা ও উপদেশ কমায় স্নেহ করুণা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে আশ্রয় দান করত। চলো আমরা পরের প্যারা করে লিখবো। পাণ্ডিত্য কমা চরিত্র, পাণ্ডিত্য কমা দিয়ে চরিত্র ও সহৃদয়, পাণ্ডিত্য কমা চরিত্র ও সহৃদয় হৃদ্যতায়, সহৃদয় হৃদ্যতায় হয়নি দয়াতে ফেলা, হৃদ্যতায় বিদ্যাসাগর ছিলেন। পাণ্ডিত্য কমা চরিত্র ও সহৃদয় হৃদ্যতায় বিদ্যাসাগর ছিলেন হিমালয় সদৃশ, বিদ্যাসাগর ছিলেন হিমালয় সদৃশ। তাই উদ্ধৃত অংশে, তাই উদ্ধৃত অংশে তাকে গিরিশ অর্থাৎ হিমালয় বলা হয়েছে। তাই উদ্ধৃত অংশে তাকে গিরিশ অর্থাৎ হিমালয় বলা হয়েছে। একটু প্যারা করে, সুখ সদন বলতে বোঝানো হয় বা সুখ সদন বলতে বোঝায়, সুখ সদন বলতে বোঝায় সুখের নিলয় বা সুখের আশ্রয়। নিলয় মানেই তো আশ্রয়। সুখ সদন বলতে আসলে বোঝায় সুখের নিলয় বা সুখের আশ্রয়। চলো আমরা পরের কবিতায় আসি, মানে পরের চরণে লিখব। কিন্তু ভাগ্য বলে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। চল হাইপেন দিয়ে লিখবো। এখানে মহাপর্বত, সরি এখানটা লিখো না, এমনি লেখো মহাপর্বত বলতে বোঝায় হিমালয়, মহাপর্বত বলতে বোঝায় হিমালয়কে। কিন্তু আলোচ্য কবিতায়, আলোচ্য কবিতায় মহাপর্বত বলতে কবি বিদ্যাসাগরকে বুঝিয়েছেন। আলোচ্য কবিতায় মহাপর্বত বলতে কবি বিদ্যাসাগরকে বুঝিয়েছেন। দাঁড়িয়ে দিয়ে বিদ্যাসাগরের উদারতা, বিদ্যাসাগরের উদারতা কমা মহানুভবতা, বিদ্যাসাগরের উদারতা মহানুভবতা কমা কারুণ্য, উদারতা মহানুভবতা কমা কারুণ্য কমা দানশীলতা, কারুণ্য কমা দানশীলতা কমা পাণ্ডিত্য, কারুণ্য দানশীলতা পাণ্ডিত্য ব্যক্তিত্ব। বিদ্যাসাগরের উদারতা কমা দিয়ে মহানুভবতা কমা দিয়ে কারুণ্য কমা দানশীলতা
পাণ্ডিত্য, ব্যক্তিত্ব, চারিত্রিক দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা এ সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে, চারিত্রিক দৃঢ়তা এ সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে মধুসূদন এ সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে কবি মধুসূদন তাকে মহাপর্বতের সঙ্গে তুলনা করেছেন। কবি মধুসূদন তাকে মহাপর্বতের সঙ্গে তুলনা করেছেন। চলো পরের কবিতায় আসি, পরের চরণে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিন ভরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিন ভরে। চলো একটু তাৎপর্য লিখি, মানে কি বলতে চাইছে লিখবো। দাসরূপ কথাটির অর্থ, দাসরূপ কথাটির অর্থ পরিচারকের মতো। দাসরূপ কথাটির অর্থ পরিচারকের মতো। দাসরূপ কথাটির অর্থ পরিচারকের মতো, অর্থাৎ দাসের রূপ। পরিচারকের মতো অর্থাৎ দাসের রূপ। দাঁড়িয়ে হিমাদ্রির তরুদল, হিমাদ্রির তরুদল আজ্ঞাবহ দাসের মতো। হিমাদ্রির তরুদল আজ্ঞাবহ দাসের মতো। হিমাদ্রির তরুদল আজ্ঞাবহ দাসের মতো, আশ্রিত জনকে ফল দান করে। হিমাদ্রির তরুদল আজ্ঞাবহ দাসের মতো, আশ্রিত জনকে ফল দান করে। আজ্ঞাবহ দাসের মতো আশ্রিত জনকে ফল দান করে। পত্র বিস্তার করে, পত্র বিস্তার করে ও সুনিবিড়, পত্র বিস্তার করে ও সুনিবিড়, সুশীতল ছায়া রচনা করে। সুনিবিড়, সুশীতল ছায়া রচনা করে। একটু প্যারা করে লিখি আমরা। ফুলকুল হলো, যে ফুলকুলের একটা কথা বলেছে তার ব্যাখ্যাটা একটু আসছি। ফুলকুল হলো ফুলের সমাজ। ফুলকুল বলছে, কুল মানে সমাজ আমরা জানি বা বংশ। ফুলকুল হলো ফুলের সমাজ। নানা রকমের ফুল, নানা রকমের ফুল মন মাতানো গন্ধে, নানা রকমের ফুল মন মাতানো গন্ধে আশ্রিত জনের মনকে, মন মাতানো গন্ধে আশ্রিত জনের মনকে প্রফুল্লিত করে। নানা রকমের ফুল মন মাতানো গন্ধে আশ্রিত জনকে বা আশ্রিত জনের মনকে, আশ্রিত জনের মনকে প্রফুল্লিত করে। আশ্রিত জনের মনকে প্রফুল্লিত করে। জানি নানা জাতের নানা রকমের ফুল, নানা জাতের নানা রকমের ফুল বোঝানোর জন্য, নানা জাতের নানা রকমের ফুল বোঝানোর জন্য কবি এখানে ফুলকুল কথাটি ব্যবহার করেছেন।
কবি এখানে ফুলকুল কথাটি ব্যবহার করেছেন। চলো নেক্সট কবিতা চরণে আসি। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। চলো এটার আপনি কি বলতে চাইছেন এটা বুঝে নেই আমরা। লিখবে আলোচ্য কবিতায় কবি আসলে বিদ্যাসাগরের গুণ কীর্তনে মগ্ন হয়েছেন। আলোচ্য কবিতায় কবি আসলে বিদ্যাসাগরের গুণ কীর্তনে মগ্ন হয়েছেন। গুণ কীর্তনে মগ্ন হয়েছেন। জানি উদ্ধৃত পংক্তিটিতে কবি বিদ্যাসাগরের করুণা দানের তুলনা করেছেন। বিদ্যাসাগরের করুণা দানের তুলনা করেছেন। দাঁড়িয়ে দিয়ে নদী যেমন কোনো কিছুর প্রত্যাশা না করে, নদী যেমন কোনো কিছুর প্রত্যাশা না করে, নদী যেমন কোনো কিছুর প্রত্যাশা না করে তার সুশীতল প্রত্যাশা না করে তার সুশীতল নির্মল জলধারা সকলের মধ্যে বিতরণ করে দেয়। নদী যেমন কোনো কিছুর প্রত্যাশা না করে তার সুশীতল নির্মল জলধারা সকলের মধ্যে বিতরণ করে দেয়। দিয়ে গাছ যেমন তার অমৃত ফল বিতরণ করে। গাছ যেমন তার অমৃত ফল বিতরণ করে, ঠিক সেইভাবে বিদ্যাসাগরও তার করুণা বিলিয়ে দেয়। তার কিন্তু চাঁদ দেবে না, কিন্তু তার বলতে এখানে নিজের। বিদ্যাসাগরও ঠিক সেইভাবে বিদ্যাসাগরও তার করুণা বিলিয়ে দেয়। পূর্ণচ্ছেদ দিয়ে দাও। দাঁড়িয়ে ফুলের সৌরভে চারিদিক যেমন সুগন্ধে ভরে ওঠে। ফুলের সৌরভে চারিদিক যেমন সুগন্ধে ভরে ওঠে, চারিদিক যেমন সুগন্ধে ভরে ওঠে, বিদ্যাসাগরের করুণা দানেও মানুষ পায়। বিদ্যাসাগরের করুণা দানেও মানুষ পায় পরম নির্ভরতা। বিদ্যাসাগরের করুণা দানেও মানুষ পায় পরম নির্ভরতা। দিয়ে তিনি যেন বনস্পতি। হাইফেন দিয়ে মানুষকে ছায়া দেন, শান্তি দেন। মানুষকে ছায়া দেন, শান্তি দেন। ওকে, থ্যাংক ইউ মাই স্টুডেন্ট। দেখো আমি একটু ইচ্ছাকৃত ডিকটেট করেছি আর কি, যদিও আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রয়োজন নেই, কিন্তু কবিতাটির সার্বিক মর্মার্থ নেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন। তাহলে কোনোভাবে কোশ্চেন ঘুরিয়ে হোক আর যেভাবে দিক, আশা করি ভুল হবে না।
চলো এবার আমি কবিতাটি পড়ছি, একটু নিজেরা পরপর লাইনগুলি মিলিয়ে নেই, মেমোরাইজ করি। লেখার রেসপেক্টে আমি একটু বলছি, আশা করি বুঝতে পারবে, তারপরেও কোয়ারি থাকলে বলবে। এবং এই কবিতা নিয়ে বোঝানোর আগে আসলে যেটা বলা উচিত, একটা ক্লাস নিয়ে কথা বলা উচিত, মধুসূদনের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক কি, এটা নিয়ে একটা টোটাল ক্লাস হওয়া উচিত। তা না হলে এই কবিতাটি কোনো মানে নেই। আসলে আমরা যদি শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক কথা ভাবি তাহলে কবিতাটি পড়বো, আর যদি পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটোকে মিলেমিশে ভাবি তাহলে কিন্তু সার্বিক জানবো। কারণ কবিতাটি পড়লে আই এম শিওর ইউল গেট সাকসেস ইন দ্য এক্সাম। তার মানে এই নয় তুমি এই নয় যে তুমি আসলে এম প্যানেল ভুক্ত হলে, মাস্টার প্যানেলে অন্তর্ভুক্ত হলে, তা নয়। আর যত সময় তুমি এম প্যানেল ভুক্ত না হবে তত সময় কিন্তু সার্ভিস শিওর নয়। তাই কিন্তু কবিতাটির পড়ার আগে ঈশ্বরচন্দ্র এবং মধুসূদনের পারফেক্ট সম্পর্কে একটু জানতে হবে। আমি সেটা পরে ক্লাসে প্রয়োজনে ডিকটেট করব, আজকে যেহেতু সময় অনেকটা কমে গেছে। একটা কথা বলে রাখি এইটুকু, যে মধুসূদন বিদ্যাসাগরকে বলতেন, ভাবতেন হি ইজ মাই সেকেন্ড গড। অর্থাৎ মধুসূদন বিভিন্ন বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে যখন পত্র লিখছেন, পত্র আলাপ করছেন, ব্যক্তিগত বিষয়ে কথা বলছেন, অন্তরঙ্গ আলাপ করছেন, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করছেন বিদ্যাসাগর সম্পর্কে। এবং সেই বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে তিনি কিন্তু বলছেন বিদ্যাসাগর ইজ ইন মাই সেকেন্ড গড, অর্থাৎ দ্বিতীয় ভগবান হিসেবে তিনি চিনতেন। তাহলে নিশ্চিত আমরা বলতে পারি যে বিদ্যাসাগরকে মধুসূদন কতটা সমীহ করতেন, কতটা আসলে অন্তর থেকে ভালোবাসতেন, এবং তার ব্যক্তিত্বকে কতটাই তিনি শ্রদ্ধা করতেন। তাহলে বিদ্যাসাগর ছিলেন মধুসূদনের কাছে একজন শ্রদ্ধাবান পূজনীয় ব্যক্তিত্ব। এটা এক কথায়। এবারে এর নিয়ে ডিটেলস ক্লাস করতে হবে বা কথা বলতে হবে, আমি পরে ক্লাসে একটু হলেও ব্যাখ্যা আসবো প্রয়োজনে। আপনার এখন আমি জাস্ট কবিতাটি আগে আমরা সার্ভিসটাকে এই রিটেনটাকে কোয়ালিফাই করার স্বার্থে কবিতাটির আমি শাব্দিক অর্থগুলো একটু বলছি আর কি। তারপরে আলোচনা আমি পরে ক্লাসে আবার একটু আসবো, কারণ পরে ক্লাসে নিশ্চয়ই নোট ডাউন করার ব্যাপার থাকবে না, তাহলে ডিকটেট করতে সুবিধা হবে লেকচার রাখতে আর কি। তাহলে এখানে আমি শাব্দিক অর্থটা নেওয়ার চেষ্টা করছি। দেখো কি বলছে, যে বা যারা বলতে পারবে না সঙ্গে সঙ্গে বলবে আমাকে। বলছে মধুসূদন বলছেন বিদ্যাসাগর সম্পর্কে, এবং বাই দ্য ওয়ে আমি আরেকটু বলে রাখি, সহপাঠক্রমটা খুব জরুরি। দ্যাট মিনস এই কবিতা বোঝার জন্য আমরা অবশ্যই পাশাপাশি একটু পড়ে আসবো। আপনার হচ্ছে সুকান্তের একটা কবিতা আছে রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের প্রতি কবিতাটির নাম। ডাউনলোড করবে গুগল থেকে, বই না থাকলে। সুকান্তের কবিতা, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। কবিতার নাম হচ্ছে রবীন্দ্রনাথের প্রতি। ঠিক আছে, সেই কবিতাটি অবশ্যই সবাই পড়বে। তাহলে সেখানে সুকান্ত কবি রবীন্দ্রনাথকে যে সমীহ করেছেন, যে ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন, যে অর্ঘ্য নিবেদন করেছেন, এখানে মধুসূদন বিদ্যাসাগর সম্পর্কে একই অর্ঘ্য নিবেদন করছেন। তাহলে অবশ্যই পাঠ করা উচিত কি, সেটা কবি সুকান্তের কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এছাড়া বিষ্ণুদেবের কবিতা আছে তুমি শুধু 25শে বৈশাখ, কবিতাটি পড়বে। আপনার হচ্ছে বিষ্ণুদেবের কবিতা আছে, প্রেমেন্দ্র মিত্রের কবিতা আছে। এই জাতীয় কবিতাগুলি অন্তত পক্ষে একটু আপনার রবীন্দ্রনাথকে নিয়ে লেখা কবিতা, আপনার সেগুলো একটু অবশ্যই পড়বে আর কি।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা কবিতা আছে। অর্থাৎ এই সব পাঠ্যক্রম একটু পড়া দরকার, যেগুলি যে সমস্ত কবিতার মাধ্যমে কবিরা কবি রবীন্দ্রনাথের প্রতি ভক্তি, শ্রদ্ধা, অর্ঘ্য নিবেদন করছেন, সেই কবিতাগুলি একটু পড়ে এলে বা একটু তার মর্মার্থ নিলে তাহলে আমাদের আলোচ্য কবিতাটি বুঝতে একটু সুবিধা হয়। তাই শুধু এই কবিতা নয়, একটু সহপাঠক্রম কিন্তু খুব জরুরি। তাহলে কবি মধুসূদন বিদ্যাসাগরের ব্যক্তিত্ব নিয়ে আমি পরের ক্লাসে আলোচনায় আসবো, তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে, এবং আমরা তার পাশাপাশি একটু নিজেরা যেন এই ধরনের কবিতাগুলি একটু পাঠ করি। এটা নিজস্ব উদ্যোগে একটু পড়াশোনা করা খুব জরুরি, তা নাহলে খুব বিপদ। আমি বাই দ্য ওয়ে একটা কথা বলছি, কালকে একটা প্রতিবেদন মানে সাক্ষাৎকার শুনছিলাম, রানাঘাট স্কুলের আপনার রানাঘাট কলেজের অধ্যাপক আর কি, ইংলিশের অধ্যাপক, তিনি বলছেন তারা মেয়ে এবার সিবিএসসি তে আমাদের বারাসাত মধ্যমগ্রামের বাড়ি আর কি, বারাসাত অগ্রিলামের ক্যান্ডিডেট, বোধহয় সেকেন্ড র্যাঙ্ক করেছেন, কি জানে কেমন জানে একটা। তা বাবা তখন প্রাসঙ্গিক কর্মে সাক্ষাৎকারে বলছেন সাংবাদিকদের যে আমি আমার মেয়েকে বারবার একটি বিষয়ে অনুপ্রাণিত করতাম, বলতাম, প্রয়োজনে বকতাম, কি সেটা, মেয়ে যদি তার সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা না করতাম কিছু বলতাম না, কিন্তু মেয়ে যদি গল্প না পড়তো বা পাশাপাশি সাহিত্য চর্চা না করতো আমি কিন্তু তাকে বকতাম। এই যে পড়ার অতিরিক্ত পড়া, সিলেবাস নিয়ে বাবার কোনো শব্দ নেই, কারণ জানেন মেয়ে সিরিয়াস, তিনি তার দায়িত্ব মতো মেয়ে তার কাছ থেকে করবে। কিন্তু দায়িত্বের বাইরে গিয়ে যেটা করা খুব জরুরি, জীবনকে জানা, জগৎকে জানা, মনের মাটিকে সমৃদ্ধ করা, এই যে জায়গাটি, এটা কিন্তু অবশ্যই জরুরি সহপাঠক্রম পাঠ করার মধ্য দিয়ে। তাই বাবা কিন্তু বারবার গল্প না পড়লে মেয়েকে বকতেন, বা আনুষঙ্গিক পাঠ না পড়লে বকতেন, সিলেবাসের পড়া না হলে বকতেন না। এই যে ব্যাপারটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি গতকাল সাক্ষাৎকার শুনছিলাম বিষয়টি, আমি খুব মন দিয়ে বিষয়টা শুনেছি আর কি, এবং আমি বাবাকে বারবার স্যালুট জানাচ্ছিলাম আর কি, যে প্রকৃত তিনি বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তি। এই যে ব্যাপারটা, ঠিক ইন্টারভিউ বোর্ডে কিন্তু এগুলি প্রয়োজন হবে, ওরা কিন্তু জানতে চাইবে মাই স্টুডেন্ট, এবং নিজেদের সমৃদ্ধ করার জন্য আমি কিন্তু বাইরে একটু জানিয়ে রাখলাম, এটা কোনো অপ্রাসঙ্গিক আলোচনা নয়, অবশ্যই রিলেটেড বিষয়, প্রয়োজন একটু বললাম আমি। ফলে বিষয়টি গুরুত্ব কিছু আমরা বোঝার চেষ্টা করব আমার এই উদাহরণের মধ্য দিয়ে আর কি। চলো ফিরি কবিতায়। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, কে বলছেন? মধুসূদন। কার সম্পর্কে? অবশ্যই বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যার সাগর তুমি, অর্থাৎ তুমি যে পণ্ডিত, তুমি যে জ্ঞানী, তুমি যে বিদ্যার সাগর বাড়িতে তুললো আর কি, তা ভূভারতে সকলেই জানে। হ্যালো, করুণার সিন্ধু তুমি, অর্থাৎ তুমি যে বিদ্যাসাগর পণ্ডিত, তোমার পাণ্ডিত্য সম্পর্কে সকলে অবগত, কিন্তু সকলে এটা অবগত নয়, কি সেটা, না তুমি যে আসলে কতটা করুণার সিন্ধু, এটা সবাই জানে না। তোমার পাণ্ডিত্য, জ্ঞানের সৌরভ, জ্ঞানের পরিচয় ভূভারতে সকলেই জানে, কিন্তু সকলে এটা জানে না, কি জানে না, তোমার করুণা, তোমার মানে দয়া দাক্ষিণ্য, তোমার উদারতা, এই যে জায়গাটি, এটা কিন্তু সবাই জানে না। কে জানে? একমাত্র যে তোমার শরণাপন্ন হয়েছে, এই যে সেই জানে মনে। কে জানে? দিন যে দিনের বন্ধু, অর্থাৎ আমার মতো দরিদ্র, অত দরিদ্র, অসহায়, নিজে বলছে, দিন বলতে আমার মতো বলতে, মানে নিজেকে দিনের সঙ্গে তুলনা করছে। কেন? আমি বলবো সেটা পরের ক্লাসে। সেই আমার মতো দরিদ্র ব্যক্তি, ওহে দীনবন্ধু, অর্থাৎ ওহে জগতের বন্ধু, আপনার দিনের বন্ধু, মানে দরিদ্রের বন্ধু বিদ্যাসাগর, আপনার তোমার স্বর্ণাপন্ন যে হয়েছে, তিনি একমাত্র জানেন যে তুমি আসলে কতটা দয়ার মানুষ, দয়ালু চিত্তের অধিকারী।
হলো। তাহলে মধুসূদন নিজেকে দিন হিসেবে ভেবে আর বিদ্যাসাগরকে দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু হিসেবে কল্পনা করে এই ধরনের তিনি স্বগত উক্তি করছেন। ক্লিয়ার? এসো। উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে, আমি একটু আগে ব্যাখ্যা লিখেছি আর কি। উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি, হেমাদ্রির হেমরু অদ্রি, ঠিক আছে, সোনার পাহাড়, হেম মানে সোনা, অদ্রি মানে পাহাড়, সোনার পাহাড়, হেমকান্ত অম্লান কিরণে, অর্থাৎ সোনার পাহাড়, তার উপরে সূর্যালো পড়লে সে অনিমেষে উজ্জ্বলতা লাভ করে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবেই বিদ্যাসাগরের দয়া মানে তার উজ্জ্বলা মানে দয়া বা তার যে চারিত্রিক গুণাবলী তা ওই হেমকান্তের তুলনায় মানে হেমকান্তের মতো কি জাজ্বল্যমান, সবসময় জল জল করছে আর কি। অর্থাৎ হেম সোনার পাটের উপরে নবীন সূর্যের আলো পড়লে তা যেমন উজ্জ্বলতা লাভ করে, জাজ্বল্যমান মানে জ্বলে ওঠে যেন, ঠিক আছে, বা তার থেকে কি বলে সে কান্তি সৌন্দর্য যেন বিকীর্ণ হয়, ঠিক তেমনি ভাবে বিদ্যাসাগরের মাহাত্ম, তার ব্যক্তিত্ব তা অম্লান, তা কখনো ম্লান হয় না। তার সুগন্ধ, তার সৌরভ, তার সুপরিচিতি সবসময় জন্যই মানে আপনার চির জাগরুক, চির জাজ্বল্যমান, চির উজ্জ্বল। এসো। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যে জন আশ্রয়ালয় সুবর্ণ জন্মে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কিন্তু কপালের মানে গুণে যে মহাপর্বতের সান্নিধ্য লাভ করে সেই একমাত্র জানে যে পর্বত কত ভাবে তাকে দয়া দেয়, মায়া দেয়, আশ্রয় দেয়, ঠিক আছে, অন্ন দেয়। তাহলে এই যে পর্বত মানে ভাগ্য বলে যে পর্বতের স্বর্ণাপন্ন হয়েছে, পর্বতের পাদদেশে আশ্রয় নিয়েছে, সেই একমাত্র জানে পর্বতের কত গুণ, যে কত ভাবে পর্বত অসহায়কে সহায় করে, সহায়তা দান করে বা অসহায় সহায় হয়। ঠিক তেমনি ভাবে বিদ্যাসাগর রূপ পর্বতের স্বর্ণাপন্ন যে বা যারা হয়েছে, যারা আশ্রয় পেয়েছে ভাগ্য বলে, তাদের একমাত্র জানে বিদ্যাসাগরের দয়া কত, মায়া কত, করুণা কত, ওই পর্বতের মতো নানাভাবেই তিনি আর্তপীড়িত মানুষের সেবায় নিবেদিত প্রাণ। এই যে ব্যাপারটি তাৎপর্য বুঝতে হবে। এসো। কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ আপনার তার সুখ সদনে গেলে যে শান্তি, দানে বাড়ি নদীর বিমলা কিঙ্করি, যোগায় অমৃত ফল পরম আদরে, একটু ব্যাখ্যা করছিলাম। অর্থাৎ নদী যেমন কিভাবে পরিশুদ্ধ জল প্রদান করে তৃষ্ণার্ত মানুষকে সেবা করে, ঠিক আছে, আপনার বৃক্ষ যেমন অমৃত ফল দান করে ক্ষুধার্তের ক্ষুধা নিবারণ করে, ঠিক আছে, সেই কথাগুলি বলছে আর কি। দীর্ঘশীল তরুদল দাসরূপ ধরি, অর্থাৎ বনস্পতি যেমন নানাভাবে কি ছায়া প্রদান করে, এখানে বিদ্যাসাগরের সঙ্গে এই সমস্ত তুলনা করা হচ্ছে। বিদ্যাসাগর যেন সেই আপনার পবিত্র মানে প্রতি স্নিগ্ধ নদীর তুল্য, বিদ্যাসাগর যেন সেই বনস্পতি তুল্য, যে আসলে ছায়া ফল দিয়ে আর্তপীড়িত মানুষকে রক্ষা করে। এখানে সে তুলনা আর কি, আর কিছু না, কম্প্যাশনও কবি এগুলো বলছেন। দেখো আপনার হচ্ছে পরের লাইনগুলো একই, ওর মানে সাপোর্টেড লাইন আর কি, যে পরিমলে ফুলকুল দর্জির ঘরে, দিবার শীতল সাথে ছায়া বনশ্বরী, নিশায় সুনান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ রাত্রে মানে বনস্পতি তার হিমশীতল ছায়া প্রদান করে ক্লান্ত শান্ত পথিককে শান্তির ঘুম পাড়িয়ে দেয়। আর ঘুম হচ্ছে এমন একটা মহৌষধ যার দ্বারা আমাদের সমস্ত মানসিক ক্লান্তি, শারীরিক মানসিক শান্তি, শারীরিক ক্লান্তি সবটাই দূর হয়। বিদ্যাসাগর জানো তেমনই বনস্পতি তুল্য, তার আশ্রয়ে গেলে মানুষ সমস্ত রকম সহায়তা পান, সমস্ত রকম উদ্বেগ
তার মন থেকে দূর হয় এবং তিনি শান্তি এবং একটা মনের মধ্যে একটা কি শান্ত ভাব বা উদ্বেগহীন একটা মনোভাব তার মধ্যে আসে এবং একটা চির শান্তি বা চির সুখ তার মনে একটা চলে আসে। ফলে মানসিক ক্লান্তি এবং শারীরিক ক্লান্তি সবটা যেন বিদ্যাসাগরের সান্নিধ্য দিলে দূর হয়। ফলে বিদ্যাসাগর এমনই একটা মহিরুহ, এমনই একটা মহাপর্বত, এমনই একটা নদী, এমনই একটা আপনার পাহাড়, এই তুলনা করা হচ্ছে। প্রসঙ্গক্রমে আমাদের মহাদেবের সঙ্গে তুলনা এসছে কবিতায়। মহাদেব যেমন সমুদ্রকে নিয়ন্ত্রক এবং তার আশ্রয়ে গেলেই আমরা সমস্ত রকম মানসিক উদ্বিগ্নতা আমাদের কাটে, বিদ্যাসাগর যেন তেমনই সেই মহাদেবের তুল্য আর কি। তাই এইভাবে কবি নানাভাবেই নানা উপমার সাহায্যে নানা বিশেষণ দিয়ে আসলে বিদ্যাসাগরের মহিমায় কে তিনি ব্যক্ত করছেন, তার গুণকে তিনি ব্যক্ত করছেন, মহিমার তিনি কীর্তন করছেন। তাই এক কথায় এই কবিতাটি সেই স্তবমূলক কবিতা, প্রশংসা সূচক কবিতা, মানে প্রশংসা বাক্য তিনি এখানে বারবার ইউজ করছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করছেন বারবার। তাহলে কৃতজ্ঞ চিত্তে কবি মধুসূদন বিদ্যাসাগরের মানে কি বলা যেতে পারে দানকে তিনি স্মরণ করছেন। তার দানের দ্বারাই তিনি যে উপকৃত হয়েছিলেন, সমৃদ্ধ হয়েছিলেন এবং জীবন সমুদ্রে তিনি যে একটু হলেও কি অবলম্বন পেয়েছিলেন, সেই ব্যাপারটি বারবার কৃতজ্ঞ চিত্তে নানা ভাষায় নানা ভাবনার মধ্য দিয়ে আসলে ব্যক্ত করছেন। এটা হচ্ছে কবিতার আলটিমেট সারমর্ম। ওকে মাই স্টুডেন্ট, বলো কে বুঝতে পারেনি কোন অংশটি? অল্প কথায় বলবে প্লিজ। সোনিয়া, তোমার কাছে আসি প্রথমেই। একটু কথা বলো মাই স্টুডেন্ট। আমি চেষ্টা করলাম অল্প কথার মধ্য দিয়ে কিছুটা ডিকটেট করার, ধরতে পেরেছে কিনা, অথবা এনিওয়ান কার কথায় এখনো বোধগম্য নয় একটু বলবে। করবি, এসবি বা সোনিয়া, এনিওয়ান কথা বলো। প্লিজ কথা বলো, সাইলেন্ট থেকো না, কথা বলো। করবি ক্লিয়ার প্রত্যেকটা জায়গা নাকি? হ্যালো করবি বা সোনিয়া, শুনতে পাচ্ছ? হ্যালো এসবি, হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো প্রবলেম আছে কোথাও? না। ওকে। করবি সমস্যা আছে কোথাও? না স্যার, অসুবিধা নেই, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে যেটুকু নোট ডাউন করলাম সেটা অবশ্যই স্টাডি করবে। আজকে আর সময় নেই, আমি পরের ক্লাসে রুটিনটা বলে দিচ্ছি গ্রুপে আমি, যেটা আমাদের ছিল আর কি পুঁই মাছা গল্প, সেটা পড়বে অবশ্যই। তার সঙ্গে আপনার আর একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে প্রথমে যেটা আছে বিড়াল প্রবন্ধ বঙ্কিমের, অর্থাৎ কমলাকান্ত দপ্তর থেকে নেওয়া বিড়াল প্রবন্ধ, সেটা পড়বে আর পুঁই মাছা পড়বে। অর্থাৎ এই দুটি আমাদের নেক্সট ক্লাসের জন্য পড়া রইল। আর তার সঙ্গে আমি বিদ্যাসাগর নিয়ে আর একটু ডিকটেট করবো আর কি, ঠিক আছে? এবং এর উপরে আমি মক টেস্ট যার লিঙ্ক দেওয়ার দেবো আর কি। ওকে, থ্যাংক ইউ।